আজকের ভিডিও আমি দেখাবো পার্সেন্টেজ ক্লাস নম্বর 2। তবে পার্সেন্টেজ ক্লাস নম্বর 2 এর আগে যারা 1 নম্বর ক্লাসটা দেখেনি তারা অবশ্যই দেখে নেবে, তাহলে আজকে যে ক্লাসগুলো হবে সেগুলো তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে। আজকে আমি তোমাদের পার্সেন্টেজের যে অঙ্কটা দেখাবো তার মেইন বিষয় হচ্ছে সাকসেসিভ প্রফিট লস বা ডিসকাউন্ট। মানে কি, আমরা পরপর যে লাভ হচ্ছে পরপর যে লস হচ্ছে সেটা পার্সেন্টেজে কি প্রভাব পড়ছে। দেখো এখানে 10% লাভ মানে জন্য প্লাস দেওয়া আছে, আবার 10% লাভ। কোনো একটা ব্যবসায় ভাবি বা যে কোনো ক্ষেত্রে কোনো একটা দ্রব্যের জিনিস প্রথমে 10% বাড়িয়ে দেওয়া হলো, তারপর আবার 10% বাড়িয়ে দেওয়া হলো, তাহলে মোট কত বাড়বে। তো এখানে মেন যে জিনিসটা আসে আমাদের হয়তো মনে হতে পারে 10% বাড়লো আবার 10% বাড়লো, মানে এখানে 20% বাড়লো। পার্সেন্টেজে কিন্তু বিষয়টা তা হয় না। আমি যদি বলতাম যে 10 টাকা বাড়লো পরে 10 টাকা বাড়লো তাহলে বলতে পারতাম 20 টাকা, কিন্তু পার্সেন্টেজের বিষয়টা আলাদা আসে। কেন আসে দেখো, আমি এটা ডিটেলসে করে আগে দেখাই, তবে অবশ্যই এই পদ্ধতিতে আমি অঙ্ক করবো না, কিন্তু তোমাদের দেখাই। 10% যদি বাড়ে 100 থেকে 10% বাড়লে কত হবে। 100 থেকে 10% মানে 10 বাড়ছে, তাহলে হচ্ছে 110। তারপর আবার 10% বাড়ছে, তো আবার যদি এ থেকে 10% বাড়ে তাহলে আবার কত, 10% বাড়ছে, 110 এর 10% মানে 11, তাহলে ফাইনালি হচ্ছে কত, 110 আর 11 121। তাহলে কত বাড়লো, 100 থেকে 21 বাড়লো, তার মানে 21% অ্যান্সারটা হবে। অর্থাৎ 10% বাড়লো 10% আবার বাড়লো, সেখানে কি হচ্ছে 21% এর অ্যান্সারটা হলো। কারণ 100 থেকে 10% বেড়ে 110, আবার তার উপর 10% মানে 110% 10 আর 10 এর 10% 1, তাহলে হচ্ছে 11 বাড়লো। তাহলে 110 আর 11 মিলে 121 তখন দাঁড়ালো। 121 দাঁড়ালো, তার মানে কি হলো যে 100-র উপর 21টা বেড়েছে, 21 সংখ্যাটা বেড়ে গেছে ইনটু 100। তাহলে কি হলো, আমার তখন অ্যান্সার 21% হলো। কিন্তু এগুলো তো একটা নর্মাল প্রসেস, মানে এগুলো তো আমরা ছোটবেলায় করেছি অঙ্কগুলো এইভাবে, আমরা যখন ডিটেইলস অঙ্ক করতে হয় এইভাবে আমরা করতাম। কিন্তু আমরা ভগ্নাংশের সাহায্য নিয়ে অঙ্কগুলো করব, তাই এই অঙ্কগুলো আমি দেখাবো কিভাবে এবার করব। দেখো আমি যদি এটা ভগ্নাংশে দেখি কি দাঁড়াচ্ছে। ভগ্নাংশের প্রসেসে আমি করব, প্রথমে কোনো দ্রব্যের দাম প্রথমে 10% বাড়লো আবার 10% বাড়লো, তাহলে কি দাঁড়াচ্ছে ভগ্নাংশের ক্ষেত্রে। দেখো 10 এখান থেকে শুরু করবে তোমরা, এই 10% বাড়লো এই জন্য আমি প্লাস দিচ্ছি, প্লাস 10%, প্লাস 10% মানে হচ্ছে 1 এর 10। তোমরা আগের দিন এই ক্লাসে আলোচনা হয়েছে যে 10% মানে কিভাবে 1 এর 10 হয়। আবার 10% বাড়লো, 10% বাড়লো, তার মানে হচ্ছে 1 এর 10 বাড়লো, মানেটা কি দাঁড়াচ্ছে 10 এ 1 বাড়ছে, 10 এর মধ্যে 1 বাড়ছে। তো তাহলে দেখা যাচ্ছে আমি এটা এখানে দেব ইনিশিয়াল মানে শুরুতে, আর ফাইনাল মানে অবশেষে কি দাঁড়াচ্ছে। 10 এ 1 বাড়ছে, প্রথমে 10 ছিল 1 বেড়ে গেছে তাহলে 11 হলো। তারপর কি হলো, প্রথমে 10 ছিল আবার 1 বেড়ে গেছে, 1 বেড়ে গিয়ে 11 হলো। তাহলে কি দাঁড়াচ্ছে, আগে এটাকে গুণ করে দেবে, 10 10 এ 100 আর 11 11 121। তাহলে দেখো 100 ছিল 121 হলো, কত বাড়লো, এখানে বাড়লো 21। তাহলে কত পার্সেন্ট, 100-র উপর 21 ইনটু 100, তাহলে কত হচ্ছে 21%। তখন অ্যান্সারটা দাঁড়াচ্ছে। আমি এই 10% বৃদ্ধি আবার 10% বৃদ্ধি এটার উপর আরো একটা পদ্ধতি আমি দেখাবো তোমাদের। কি দাঁড়াচ্ছে যে ভগ্নাংশ নিয়ে হয়তো করবো না এটা, কিন্তু স্বাভাবিকভাবে যখন দুটো বৃদ্ধি দুটো হ্রাস পাবে বা একটা বৃদ্ধি একটা হ্রাস পাবে তখন কিন্তু অঙ্কগুলো আমরা এভাবে করতে পারবো। যেমন আমি তোমাদের দেখাচ্ছি 10% বৃদ্ধি 10% বৃদ্ধি, স্বাভাবিকভাবে পার্সেন্টেজের অঙ্ক ছাড়া আমরা কি বুঝি 20% বৃদ্ধি হচ্ছে। এবার এই ধরনের অঙ্কের ক্ষেত্রে এখানে আমি যোগ দেবো না বিয়োগ দেবো, দেখো প্লাস প্লাসে প্লাস, প্লাস প্লাসে প্লাস, তাই প্লাস দিচ্ছি। এখানে যদি প্লাস মাইনাসে মাইনাস তো মাইনাস দিলাম, তো প্লাস প্লাসে প্লাস আমি প্লাস দিচ্ছি। এবার 10 10 এ কত 100, 100 কে 100 দিয়ে ভাগ করো, 10 10 এ 100, 100 কে 100 দিয়ে ভাগ করো, তাহলে 100 কে 100 দিয়ে যদি ভাগ করি তাহলে 1 আসে, এই 1 বসিয়ে দাও, দেখো অ্যান্সারটা তখন 21% হয়। এইটা বুঝতে পারছো কিভাবে করলাম।
তো এখানে আরো একটা জিনিস বলি, এই তিনটে পদ্ধতি আমি দেখালাম, তিনটের মধ্যে মূলত প্রথম পদ্ধতিটা আমরা নেব না, যেটা ডিটেলস আমি করলাম 100 থেকে 110 আবার 121, ওটা দরকার নেই। ভগ্নাংশের পদ্ধতিটা নেবে এবং দুটোর ক্ষেত্রে যখন এই দুটো মানে এই যে পার্সেন্টেজের বৃদ্ধি দুটো, তিনটে, চারটে, অনেক সময় এভাবেও থাকতে পারে, তাই আমি তোমাদের বলছি দুটোর ক্ষেত্রে এটা ইউজ করতে পারবে। এটা মূলত একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা হচ্ছে x প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। অর্থাৎ এই ফর্মুলাটা এই জায়গায় দাঁড়াচ্ছে, মানে কি হচ্ছে x প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100, এটা কি হচ্ছে যে এটা হচ্ছে কি এই যে 10% বাড়ছে, এই দেখো প্লাস 10, এই প্লাসটা দিলাম, আবার 10% বাড়ছে, এই ওয়াইটা হচ্ছে এই প্লাসটা এখানে দিয়েছি, যেহেতু বাড়ছে তাই প্লাসটা ব্র্যাকেটের মধ্যে আমি রাখছি, প্লাস 10% বাড়ছে মানে প্লাস 10 ইন্টু মাইনাস প্লাস 10 আবার 10% বাড়ছে বাই এই 100, তাহলে 10 10 এখানে 20 প্লাস 10 10 100 কে যদি 100 দিয়ে ভাগ করি 1, তখন দাঁড়ায় হচ্ছে 21%। কিন্তু আমি এই অঙ্কগুলো তোমাকে এই এক্স ওয়াই এর ফেলে করার দরকার নেই, আমরা কিভাবে করব দেখাচ্ছি। দেখো 10% বাড়ছে 10% বাড়ছে, তাহলে মোট 20% বাড়ছে, তো 20% বাড়ছে আর 10 10 এ 100, 100 কে 100 দিয়ে ভাগ করো 1, এবার প্লাস প্লাসে প্লাস, ওই জন্য একটা আমি এখানে যোগ দিলাম, তাই আমার অ্যানসারটা দাঁড়িয়ে গেল 21%। এবার আমি যে অঙ্কটা দেখাবো, ধরো কোন একটা বইয়ের ওপর প্রথমে 20% লাভ পেলাম, তারপর আবার বইটা বিক্রি করে আবার 20% ক্ষতি হয়ে গেল, পরপর 20% লাভ পেয়ে আবার 20% ক্ষতি হয়ে গেল, তাহলে কত প্রভাব পড়লো, মানে প্রথম থেকে বইটার ওপর লাভ লস কত পার্সেন্ট হলো। বা বলতে পারো একটা ব্যবসা আমি করছি, সেই ব্যবসাতে প্রথমে 20% লাভ হলো, পরে আবার 20% ক্ষতি হয়ে গেল, তাহলে তার কত প্রভাব পড়লো, মানে লাভ লসের উপর কত শতাংশ প্রভাব পড়লো। অনেকে ভাবতে পারে 20% লাভ হলো আবার 20% লস হয়ে গেল, তাহলে হয়তো আর কিছুই হলো না, মানে কোনো চেঞ্জ হলো না, তাহলে ঠিক আছে ব্যবসায় কোনো লাভ হয়নি কোনো লস হয়নি, কিন্তু আসলে তা নয়। আমি আবার বলছি, যদি বলি প্রথমে 20 টাকা লাভ হয়েছে পরে 20 টাকা ক্ষতি হয়েছে, তাহলে বলতে পারো কোনো লাভ লস আমার হয়নি, কিন্তু এখানের বিষয়টা সম্পূর্ণ আলাদা। প্রথমে 20% লাভ হয়ে গেছে আবার পরে 20% ক্ষতি হয়ে গেছে, তাহলে শতকরা কত পরিবর্তন হলো, মানে কত লাভ লস আমার হলো ব্যবসার প্রথম থেকে। সেক্ষেত্রে আমরা দেখো, আমি বলেছি ভগ্নাংশের প্রসেসে যাবে, তোমরা জানো 20% লাভ, তো আমি বলেছি 20% লাভ মানে এই সাইড থেকে শুরু করবে, এই ধার থেকে 20% লাভ, তো এই প্লাস দিয়েছি 20% মানে 1/5, আবার 20% লস, 20% লস মানে সেও 1/5। এবার আমরা কি করব, ইনিশিয়াল মানে শুরুতে আর ফাইনাল, অবশেষে কি দাঁড়াচ্ছে দেখো 5 এ 1 লাভ হয়েছে, তাহলে 5 ছিল 1 লাভ হয়ে কত বেশি হয়েছে, তাহলে 6 হয়েছে। পরে দেখো 5 এ 1 ক্ষতি হয়েছে, 5 ছিল 1 ক্ষতি হয়ে কত হলো, 5 1 কমে গেল, তাহলে দাঁড়ালো হচ্ছে এটা 4। তাহলে 5 5 এ 25, আমি বলেছি এটা গুণ করবে, দুটো রাশির দিকে গুণ করবে, 5 5 এ 25 আর 4 6 24, তাহলে তুমি দেখতেই পাচ্ছ 25 এ 1 ক্ষতি হয়ে গেল বা 1 কমে গেল, তাহলে কত পার্সেন্টেজ চেঞ্জ হয়ে গেল। দেখো পার্সেন্টেজ তাহলে চেঞ্জ হলো বলতে কত পার্সেন্ট, শুরু 25টা তো আগে দিতে হয়, জানো 24 এর উপর তোমরা 1 করবে না, কারণ কি ছিল যত আগে তো ছিল 25 এর উপর তো 1 কমে গেল। তাই আমি আগের দিনই ক্লাসে আলোচনা করছিলাম যে এই পার্সেন্টেজ বার করতে গেলে যা ছিল তার উপর যেটা কম বেশি হলো সেটা দিতে হবে। তো ক্ষতি হলো কি লস হলো, এই লাভ হলো, সেটা নির্ভর করবে আগে কি ছিল, তাহলে আগে 25 ছিল, তো 25 এর উপর আমি এখানে দেখো 25 এর উপর 1 ক্ষতি হলো ইনটু 100, তাহলে কি দাঁড়াচ্ছে 25 দিয়ে যদি আমি এটা কাটি তাহলে আমার অ্যানসার 4% হচ্ছে। এটা কি হচ্ছে 4%, 4% এটা আমার লস হচ্ছে। কেন লস হচ্ছে, কারণ এটা কমে গেছে। আচ্ছা যদি এটা বেড়ে যেত, মানে ভাবো এখানে 25 আছে এখানে 26 আছে, তাহলে 25 এর তাহলে 1 সেক্ষেত্রেও 25 এর উপর 1 লাভ হতো, কারণ এটা বেড়ে গেছে, তখন এটা আমরা লাভ বলতাম, অর্থাৎ প্রফিট লিখতাম। ঠিক আছে, আমরা এটা এভাবে দেখলাম। এবার আমি দেখাবো এটাকে যে কিভাবে এক্স ওয়াই প্রসেস বা মুখে মুখে আমরা কিভাবে এটা করব। দেখো আমি এখানে আবার ওই অঙ্কটাই করাচ্ছি, x প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100, যে ফর্মুলাটা আমি এখানে বলছিলাম x প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। কিন্তু আমি আবার বলছি এই অঙ্কটাই আমি মুখে মুখে করব, এখানে অ্যাপ্লাই না করে। দেখো আমি কি বলছি, প্লাস 20% মাইনাস 20%, স্বাভাবিক পার্সেন্টেজের অঙ্ক ছেড়ে দাও, আমরা কি দেখছি কোনো লাভ লস হচ্ছে না, দেখো কোনো লাভ লস হচ্ছে না। কিন্তু কি বলেছি, তারপর কি করব, প্লাস মাইনাসে মাইনাস, তার মানে অবশ্যই আমার যে এখানে কোনো লাভ লস হচ্ছে না, প্লাস মাইনাসে মাইনাস মানে ক্ষতি হচ্ছে শিওর, আমি নিশ্চিত হয়ে গেলাম ক্ষতি হচ্ছে, এই ব্যবসাটায় ক্ষতি হচ্ছে আমার। প্রথমে 20% লাভ হয়েছে পরে 20% ক্ষতি হয়েছে, মানে ক্ষতি হচ্ছে কেন,
কারণ 20% লাভ 20% ক্ষতি যদি দেখি স্বাভাবিকভাবে নর্মালি কোনো লাভ লস হচ্ছে না, কিন্তু পার্সেন্টেজ অঙ্কের ক্ষেত্রে আমি বলেছি সেকেন্ড স্টেজে কি করবো আমরা 20% লাভ 20% ক্ষতি, তাহলে 20 কত 400 প্লাস মাইনাসের মাইনাস, তাহলে 400কে যদি 100 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে 4, তার মানে এখানে 4% লস হলো, এটা কিন্তু এখানে দাঁড়াবে। আমি এটা আবার অন্যভাবে বোঝাচ্ছি, ধরো এটা দুটোই আমার লাভ হয়েছে 20% লাভ 20% লাভ, সেক্ষেত্রে আমরা কি করতাম 20% লাভ 20% লাভ, দেখো 20% লাভ 20% লাভ, তো এখানে দেখো প্রথমে চোখে দেখতে পাচ্ছি কত 20% স্বাভাবিকভাবে পার্সেন্টেজের প্রসেসে না গিয়ে এমনি আমরা দেখবো 20% 40%। এবার আমি কি বলেছি প্লাস প্লাসে প্লাস প্লাস দিয়েছি, এবার দেখো 20 400 যদি 100 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে 4 যোগ দাও, তাহলে হচ্ছে তখন 44% অ্যান্সার হবে, তখন কিন্তু 44% অ্যান্সার হবে, এবং যেহেতু এখানে কি আছে প্লাস আছে তাই 44% প্রফিট হবে। বুঝতে পারছো তোমরা আমি এটা কি দেখাচ্ছি তোমাদের বিষয়টা? যেমন ভগ্নাংশ সিস্টেমও করতে পারবে তেমন xy তেও অ্যাপ্লাই করতে পারবে। অ্যাকচুয়ালি এটা xy ই করছি আমরা, xy এর ক্ষেত্রে এটা কি করতাম, xy এর ক্ষেত্রে এটা দেখাতাম যে 20% প্লাস 20, এই প্লাসটা দিলাম, আবার 20, আবার y এর জন্য আবার প্লাস 20, আবার এই প্লাস দিচ্ছি, এবি প্লাস 20 ইনটু আবার প্লাস 20 বাই 100, তো এখানে 20 40, আর এখানে প্লাস, এখানে 20 400 কে 100 দিয়ে ভাগ করলে 4 হয়, তাহলে তখন অ্যানসার 44% হতো, যেহেতু প্লাস তাই এটা আমরা প্রফিট বলতাম। তো এই অঙ্কটা আবার সেই একই অঙ্ক রেখেছি কিন্তু সংখ্যাটা আলাদা, 15% লাভ 15% লাভ, আমি দুটো পদ্ধতি এখানে একেবারে পাশাপাশি রাখবো, কোন প্রসেসটা আমাদের কাছে বেশি সুবিধা আমরা দেখে নেব। দেখো 15% মানে হচ্ছে 3/20, এটা লাভ বলে প্লাস দিলাম, আবার 15% মানে হচ্ছে 3/20, তো দেখো আমি এই 3/20 এখানে ইনিশিয়াল, আমি এগুলো পাশে দিলাম না, এক্ষেত্রে উপর থেকে আমি করছি, এটা হচ্ছে ফাইনাল, মানে শেষ এখানে ইনিশিয়াল মানে শুরুতে কি হচ্ছে 20 তে 3 লাভ, 20 ছিল 3 লাভ হয়ে কত হলো 23 হলো, আবার 20 ছিল 3 লাভ হয়ে কত হলো 23 হলো, 20 ছিল 3 লাভ হয়ে 23 হলো, যদি এটা লস হতো মাইনাস হতো তাহলে 20 ছিল 3 ক্ষতি হয়ে এখানে 17 হতো, বা এটাও আবার 17 হতো, তো আমি বলেছি এটা গুণ করো, গুণ করলে কি দাঁড়াচ্ছে 20 স্কয়ার বা 20 400, আর 23 স্কয়ার বা 23 23 529, তো দেখতেই পাচ্ছ লাভ হয়েছে, আর লাভ তো হবে, এখানে দুটোই প্লাস আছে, 20 তে এই 400 তে কত বাড়ছে, দেখো 400 তে 129 বাড়ছে, কত শতাংশ বাড়ছে, তাহলে 400 এর উপর 129, 400 তে 129, 400 এর উপর 129 ইনটু 100 দিয়ে কাটলে 4 দিয়ে যদি কাটো এটা তাহলে 32.25 এটার অ্যান্সার দাঁড়াচ্ছে। এই অঙ্কটাই আমি এখানে xy তে আলোচনা করব, x প্লাস y প্লাস xy বাই 100। প্রথমে আমি বলবো xy এর একটা সুবিধার সাইডও যেমন আছে তেমন একটা অসুবিধার সাইড এখানে রয়েছে। দেখো যখন দুটো সংখ্যার হ্রাস বৃদ্ধি বলবে পার্সেন্টেজে তখন কিন্তু xy এর ক্ষেত্রে সুবিধা, তিনটে সংখ্যার ক্ষেত্রে এখানে যদি চারটে সংখ্যা বলতো এখানে কিন্তু চারটে পরপর লাইন লাগতো, অর্থাৎ যদি চারবার এটা দাঁড়াতো তাহলে চারবার 20 23 20 23 20 23 20 23 দিতে পারতাম, কিন্তু এখানে কিন্তু দেওয়া যাবে না, কারণ কেন, কারণ এখানে x আর y দুটো সংখ্যা আছে, তাই দুটো সংখ্যার ক্ষেত্রে হ্রাস বৃদ্ধির জন্য আমরা xy ইউজ করতে পারবো, তা নাহলে আবার এই ফর্মুলাটা বারবার আমায় করতে হবে। তাই দেখে নাও এটা আমরা কিভাবে করব, এখানে দুটো সংখ্যার ক্ষেত্রে xy এর ফর্মুলাটা তোমরা অ্যাপ্লাই করতে পারবে, অসুবিধা হবে না, তবে এই ইনিশিয়াল এবং ফাইনাল এই প্রসেসটা সবসময় জেনে রাখতেই হবে, কারণ পরবর্তী সময় যখন অঙ্ক আমরা কঠিন দেখতে পাবো তখন কিন্তু আমরা এই প্রসেসেই অঙ্ক তৈরি করব, এখানে কিন্তু করব না। দেখো x y এর ফর্মুলা কি বলেছি 15% লাভ 15% লাভ, আমি স্বাভাবিকভাবে আমরা কি বলছি 15% মানে আমি চোখে দেখতে পাচ্ছি 15 15 30%। আচ্ছা এবার দেখো প্লাস প্লাসে প্লাস, এখানে প্লাস দিতে বলেছি, আমি প্লাস প্লাসে প্লাস প্লাস দিতে বলেছি, 15 15 কত 225, আমি বলেছি তাকে 100 দিয়ে ভাগ করবে, তো 225 কে যদি আমি 100 দিয়ে ভাগ করি তাহলে কি হবে, দুটোর আগে দশমিক নিয়ে নাও, তাহলে 2.25 তাহলে কি দাঁড়াচ্ছে, তাহলে হচ্ছে অ্যান্সার হচ্ছে 32.25%। দেখতেই পাচ্ছ দুটো অ্যান্সার আমার একই আসছে। তো কিছু কিছু ক্ষেত্রে এটা সুবিধা পাবে, কিছু কিছু ক্ষেত্রে এটা সুবিধা পাবে, কিন্তু এটা মনে রাখতে হবে যে দুটো পদ্ধতি জেনে রাখার দরকার আছে, কিন্তু বেশিরভাগ সময় যখন অঙ্ক অনেক বড় হবে সেক্ষেত্রে কিন্তু এই ইনিশিয়াল ফাইনাল অর্থাৎ এই ভগ্নাংশের পদ্ধতিটা কিন্তু আমরা অ্যাপ্লাই করব। দেখো এবার আমি দেখাবো তোমাদের
সাকসেসিভ ডিসকাউন্ট মানে পরপর ছাড় লাভ, মানে ছাড় হয়েছে, লাভ হয়েছে বা লস হয়েছে, এগুলো আমরা দেখাচ্ছি। কি হচ্ছে যে আমি এখানে তিনটে স্কেল রেখেছি। ধরো একটা ব্যবসায় প্রথমে 10% লাভ হয়েছে, তারপর পরে আবার 12.5% ক্ষতি হয়েছে, তারপরে আবার 9.11% ক্ষতি হয়েছে। মানে বলতে পারো 3 বছরের ব্যবসা, ফার্স্ট বা বলতে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, জানুয়ারি 10% ব্যবসায় লাভ হয়েছে, ওই ব্যবসায় আবার ফেব্রুয়ারিতে গিয়ে 12.5% ক্ষতি হয়েছে, আবার ওই ব্যবসায় মার্চে গিয়ে 9.11% লাভ হয়ে গেছে। তাহলে আমরা কি দেখছি, ঘটনাটা কি প্রভাব পড়বে? একে আমরা বলতে পারি সাকসেসিভ, মানে পরপর। এতক্ষণ আমি আলোচনা করছিলাম সাকসেসিভ বিষয়টা, মানে পরপর ছাড়, পরপর লাভ বা পরপর লস, এই বিষয়গুলো। কিন্তু এখানে দেখো আমি তিনটে স্কেল এখানে তোমাদের আমি দেখাবো, যেটা হচ্ছে 10% বৃদ্ধি পেয়েছে, 12.5% লস হয়েছে বা কমে গেছে, আবার বৃদ্ধি পেয়েছে 9.11%। এইগুলোর ক্ষেত্রে কিন্তু এক্স ওয়াই এর ফর্মুলা কার্যকরী নয়, যেটা আমি বলছি। কেন? দেখো এক্স ওয়াই তে দুটো সংখ্যা এক্স আর ওয়াই, এখানে তো তিনটে, তাহলে কি করে আমরা অ্যাপ্লাই করবো? তাহলে তখন কি করতে হবে, এক্স আর ওয়াই এর ক্ষেত্রে আমরা এই দুটো করে আবার এর সঙ্গে আবার এটা এক্স ওয়াই করতে হবে, কিন্তু সেটা সম্ভব নয়, পরীক্ষার হলে সময় চলে যাবে। তাহলে আমরা এখানে কি করব, আমরা দেখো করবো ইনিশিয়াল আর নিউ, বা ইনিশিয়াল মানে শুরুতে আর ফাইনাল। দেখো আমি এটা ডাইরেক্ট বসাবো এখানে, আমি এই তিনটে স্কেল এখানে বসাতে পারতাম, আবার বসাচ্ছি না। 10.5%, এই যে 10% বৃদ্ধি হচ্ছে মানে কত? 1 এর 10, তার মানে ছিল কত? 10, কত বেড়েছে? 1 বেড়ে গেছে, তাহলে হলো কত? 11। 12.5% লস হয়ে গেছে। 12.5% লস মানে কি? দেখো মাইনাস দিচ্ছি, 12.5%, 12.5% লস হয়েছে, মানে 1 এর 8, তার মানে 8 এ 1 লস হয়েছে। তাহলে কি হচ্ছে, 8 ছিল, 1 কমে গেছে, লস হয়েছে বা কমে গেছে, তাহলে 7 হয়ে গেল। এবার কি দেখো, প্লাস 9.1 প্লাস 9.1 মানে কত? 1 এর 11, তাহলে 1 এর 11 মানে লাভ হয়েছে, দেখতেই পাচ্ছি ক্লাসে। তাহলে 11 এ 1 লাভ হয়েছে, মানে ছিল 11, 1 বেড়েছে বা লাভ হয়েছে। তাহলে সরি ছিল 10, ছিল 11, তাহলে কত লাভ হলো? 1 লাভ হয়েছে। তো তুমি দেখো 1 যদি লাভ হয় তাহলে কত হবে? এখানে 12 হয়েছে। আবার বলি, এগুলো যদি ক্ষতি হতো স্ট্রাকচারটা কিরকম দাঁড়াতো? 10% লাভ ক্ষতি, তাহলে 10 থাকতো, তখন 1 ক্ষতি হয়ে 9 হতো। এটা যদি লাভ হতো মাইনাসটা, তাহলে হচ্ছে কি হতো? 12.5% লাভ মানে 8 এ 1 লাভ, 8 হতো, এখানে 8 হতো, এখানে তখন 9 হতো। এটা যদি লস হতো 9.1 লস, তাহলে কি হতো? 11 এ 1 লস, এখানে 11 হতো, তখন কিন্তু এখানে 10 হতো। বুঝতেই পারছো এটা এই অনুযায়ী সাজানো আছে। 10% লাভ মানে 1 এর 10 লাভ, 10 এ 1 লাভ হয়ে গিয়ে 11 হয়েছে। 12.5% ক্ষতি মানে 1 এর 8 ক্ষতি, 8 এ 1 ক্ষতি হয়ে গিয়ে 8 ছিল, 7 হয়ে গেছে। 9.1 লাভ মানে 11 এ 1 এর 11, 11 এ 1 লাভ হয়েছে, তাহলে 11 ছিল, 12 হয়ে গেছে। চলো আমি এটা আরেকটা সুবিধা বলে দিই, এটা কিন্তু পাশাপাশি কাটাকুটি যায়, মানে আমরা কি করছিলাম? গুণ করে দিচ্ছিলাম। তো এটা এদিকটা গুণ করবো, এদিকটা গুণ করবো। আমি কাটাকুটি না করেও গুণ করতে পারি, তাহলে কাটাকুটি করলে ছোট হয়ে যাবে। যদি কাটাকুটি পাশাপাশি যায় করতে তোমরা পারবে। দেখো 11 কেটে যায়, এটা কাটাকুটি না করে গুণ করলেও হবে, কিন্তু যদি কাটাকুটি করে দিই ছোট হয়ে গেল। কি হয়ে গেল? 8 10 এ 80 আর 7 12 84, তাহলে কত বাড়লো? 4 বাড়লো। তাহলে কত পার্সেন্ট বৃদ্ধি পেল? 80 এর উপর 4 ইনটু 100, তাহলে কি দাঁড়াচ্ছে? 4 দিয়ে কাটলে 20, 20 দিয়ে কাটলে 25% এর অ্যান্সার দাঁড়াচ্ছে। অবশ্যই দুটোর বেশি, 3টে 4টে এইভাবে পার্সেন্টেজে চেঞ্জ হলে এক্স ওয়াই ধরে বলার দরকার নেই। সেখানে কিন্তু ইনিশিয়াল আর ফাইনাল অর্থাৎ ভগ্নাংশের প্রসেসে গিয়ে আমরা কিন্তু অঙ্ক করব। চলো এবার আমি অনুশীলনী প্রশ্ন করাবো। তো 1 নম্বর প্রশ্ন আমি পড়ব। দেখো 1 নম্বর প্রশ্ন, a number is increased by 30% and then it is decreased by 20%. Find the net increase or decrease percentage. দেখো এখানে সেই বিষয়টা একই আসছে। 30% প্রথমে লাভ হয়েছে, তারপর আবার 20% কমে গেছে বা হ্রাস পেয়েছে, তাহলে মোট কত পরিবর্তন ঘটেছে। তো আমি এখানে আর দুটো করে পদ্ধতি দেখাচ্ছি না, আমি ইনিশিয়াল আর নিউ করছি। যদি তোমরা এক্স ওয়াইতেও করতে পারো, অসুবিধা কিছু নেই। তো আমি 30% বৃদ্ধি পেয়েছে। তা 30% মানে কত? 3 এর 10। 20, তারপরে আছে 20% হ্রাস পেয়েছে, 20% হ্রাস পেয়েছে মানে 1 এর 5 হ্রাস পেয়েছে। তাহলে ইনিশিয়াল শুরুতে আর ফাইনাল
অবশেষে কি হচ্ছে দেখো, 10-এ 3 বৃদ্ধি পেয়েছে, মানে ছিল 10, 3 বেড়েছে, কত 13 হয়েছে। 5-এ 1 হ্রাস পেয়েছে, ছিল 5, 1 হ্রাস পেয়ে কত হলো 4, তাহলে গুণ করে দাও, এদিকে 50, এদিকে 4 × 52, কত বৃদ্ধি পেয়েছে দেখো, বেড়েছে, ইনক্রিজ হয়েছে, কারণ 50 থেকে 52 হয়েছে, তো কত বৃদ্ধি পেয়েছে 2 বেড়ে গেছে। তাহলে 50-এর ওপর আমি বলেছি কত হ্রাস বৃদ্ধি নির্ভর করবে আগের ওপর, সেটা যত বৃদ্ধি বা যত হ্রাস, তো 50-এর ওপর 2 ইন্টু 100, 50 দিয়ে কাটলাম 2, তাহলে কত দাঁড়ালো, এটা দাঁড়ালো 4%, অবশ্যই ইনক্রিজ, 4% ইনক্রিজ হলো। দেখো এবার 2 নম্বর প্রশ্ন করছি, দেখো 2 নম্বর প্রশ্নে আছে এ নাম্বার ইজ ইনক্রিজড বাই 20% অ্যান্ড দেন ইট ইজ ডিক্রিজড বাই 20%। তাহলে কি দাঁড়াচ্ছে, একটা সংখ্যা প্রথমে বৃদ্ধি পাচ্ছে 20%, আবার সেটা হ্রাস পাচ্ছে 20%, তাহলে ফাইন্ড দ্য নেট ইনক্রিজ অর ডিক্রিজ পার্সেন্ট। দেখো এটা এক্স ওয়াইতেও হবে, ইনিশিয়াল নিয়তেও হবে, তবে আমি ইনিশিয়াল নিয়তেই তোমাদের করে দেখাচ্ছি। 20% বৃদ্ধি পাচ্ছে, আবার 20% হ্রাস পাচ্ছে। তো দেখো 20% বৃদ্ধি, এই প্লাস দিলাম, মানে 1-এর 5, আবার 20% হ্রাস পাচ্ছে, মানে 1-এর 5, তাহলে দেখো ইনিশিয়াল আগে আর ফাইনাল কি দাঁড়াচ্ছে, 5-এ 1 বৃদ্ধি পাচ্ছে 6 হয়ে গেল, 5-এ 1 হ্রাস পাচ্ছে 4 হয়ে গেল, তাহলে দেখো এখানে হলো 25 আর এখানে হলো 24, তাহলে কত কমে গেল, 1 কমে গেল, কত পার্সেন্ট কমে গেল, 25-এর মধ্যে 1, সরি 25-এর ওপরে 1, 25-এ 1 কমেছে, তাই 25-এর ওপরে 1 ইন্টু 100, তাহলে 25 দিয়ে যদি আমি কাটি 4, এটা বৃদ্ধি অবশ্যই, কারণ 25 থেকে এটা অবশ্যই, এটা হ্রাস পেয়েছে, এটা বৃদ্ধি নয়, 25 থেকে এই যে 24 1 কমে গেছে, তাহলে 25-এর ওপর 4, তাহলে 4% কি হবে, ডিক্রিজ। এটার অ্যান্সার 4% ডিক্রিজ হবে, কারণ ডিক্রিজ কি ইনক্রিজ তোমরা বুঝতে পারলে, কারণ দেখো 25-এর থেকে 24 তা 1 কমে যাচ্ছে, যদি এটা 26 হতো তাহলে 25-এর ওপর কি হতো, তখন এই 1টা দিয়ে আমরা 1 সঙ্গে কাটলে সেই 4%ই অ্যান্সার হতো, কিন্তু সেটা আমাদের ইনক্রিজড আসতো। সেক্ষেত্রে এখানে 20% লাভ এবং 20% ক্ষতি, এটা আগেও হতে পারে, এটা পরেও হতে পারে। তোমরা দেখো আমরা এক্স ওয়াইতে এই অঙ্কটা দেখাবো, এক্স ওয়াইতে কি প্রসেস আসছে, মানে এটা কোশ্চেন নম্বর 2-এর অঙ্ক আমি লিখে দিলাম। যে কোশ্চেন নম্বর 2-এ যে অঙ্কটা আছে, আমরা যদি এক্স ওয়াইতে এটা করি, দেখো আমি এটা অল্টারনেট প্রসেসটা এখানে দেখাচ্ছি, 20% লাভ হয়েছে, তারপর আবার 20% ক্ষতি হয়েছে। তো তুমি দেখতেই তো পাচ্ছ 20% লাভ 20% ক্ষতি, স্বাভাবিকভাবে আমরা দেখতে পাচ্ছি কোনো লাভ লস হলো না, কিন্তু ওই যে 20 কত 400, মাইনাস প্লাসে মাইনাস, 400-কে যদি 100 দিয়ে ভাগ করি তাহলে কি হচ্ছে দেখো, -4%, মানে 4% ক্ষতি আসছে, কেমন, অর্থাৎ ইনিশিয়াল নাও যেটা পদ্ধতি আছে সেটাও করতে পারবে, আবার দুটোর যেহেতু 20% আর 20% দুটো এখানে সংখ্যা রাশি, সেক্ষেত্রে আমরা এক্স ওয়াই ফর্মুলা বা মুখে মুখে এভাবেও আমরা এখানে করতে পারি। দেখো কোয়েশ্চেন নম্বর 3, if price of a car is first decreased by 20%, একটি গাড়ির মূল্য প্রথমে 20% হ্রাস পেয়েছে and then increased 25%, the next change in the price of the car will be, বুঝতে পারছো, গাড়ির দাম প্রথমে 20% কি হয়েছে, ডিক্রিজড হয়েছে, 20% ডিক্রিজড হয়েছে, মানে 1-এর 5, তারপর বৃদ্ধি পেয়েছে কত, 25% বৃদ্ধি পেয়েছে, 25% বৃদ্ধি পেয়েছে, তাহলে হচ্ছে 1-এর 4, এটা বৃদ্ধি পেয়েছে প্লাস, এটা হ্রাস পেয়েছে মাইনাস, তাহলে আমরা ইনিশিয়াল আর ফাইনালে করব, কি দেখাচ্ছে, 5-এ 1 কমে গেছে, আগে 5 ছিল, 1 কমে গিয়ে এখন 4 হয়ে গেছে, হ্রাস পেয়েছে, 5-এ 1 হ্রাস পেয়েছে, এখন 25% বৃদ্ধি পেয়েছে, মানে 4-এ 1 বৃদ্ধি পেয়েছে, আগে 4 ছিল এখন 5 হয়েছে, তাহলে গুণ করো, 4-5-এ 20, 4-5-এ 20, বুঝতেই পারছো সেম, তাই অ্যান্সার হবে নো চেঞ্জ, অ্যান্সার হবে নো চেঞ্জ। আচ্ছা এটা এক্স ওয়াই হলে কি হতো, এক্স ওয়াই প্রসেসেও আমি দেখাচ্ছি, দেখো 20% হ্রাস, সরি 20%, হ্যাঁ 20% হ্রাস, 25% বৃদ্ধি, দেখো
তো তুমি দেখতে পাচ্ছ কি 20% 25% বৃদ্ধি মানে 5% বৃদ্ধি হয়ে আছে। 20% হ্রাস আর 25% বৃদ্ধি মানে স্বাভাবিকভাবে মুখে মুখে যদি আমরা করি পার্সেন্টেজের অত ডিটেলসে না গিয়ে 5% না 20 কম আর 5 বেশি 25 বেশি, তার মানে 5% বৃদ্ধি হয়ে আছে। তাহলে 5% বৃদ্ধি হয়ে আছে। এবার ওই জন্য প্লাস দিলাম। এবার 20 আর 25 গুণ করলে কত? 500। প্লাস মাইনাসে মাইনাস, আমি বলেছি না এই প্লাস মাইনাসে মাইনাস, এর থেকে কমাবে কি বাড়াবে সেটা এখানে থাকবে। তাহলে 500কে যদি 100 দিয়ে ভাগ করো কি আসবে? 5। দেখো প্লাস 5 মাইনাস 5, তাহলে কি হবে? কোনো চেঞ্জ হবে না। তাহলে কি হবে? নো চেঞ্জ, মানে এখানে 0% মানে হচ্ছে নো চেঞ্জ। কোয়েশ্চেন নম্বর 4 দেখো, the price of petrol is first decreased by 20%, the decreased price is then increased by 20%, the resulting price is less than the original price by 30, find the original price। দেখো এই অঙ্কগুলো প্রায় আগের মতো কিন্তু একটু অ্যাডভান্স। এখানে আরো একটা সংখ্যা তৈরি করেছে, যেমন এখানে ইনক্রিজ ডিক্রিজ দেওয়ার পর আবার একটা সংখ্যা দিয়েছে। চলো আমরা এটা দেখি। আগে আমাদের প্রথমে যেটা কাজ, আমরা ইনিশিয়াল নামে এটা ভাঙি। প্রথমে বলেছে 20% ডিক্রিজ, তারপর বলেছে 20% ইনক্রিজ। 20% ডিক্রিজ মানে মাইনাস 20%, মানে 1/5। 20% ইনক্রিজ মানে 1/5। তাহলে আবার দেখো ইনিশিয়াল আর ফাইনাল, অর্থাৎ প্রথমে আর অবশেষে কি হচ্ছে? 5-এ 1 হ্রাস পেয়েছে, তাহলে ছিল 5, 1 হ্রাস পেয়েছে আর হলো 5-এ 1 বৃদ্ধি পেয়েছে, ছিল 5, 1 বেড়ে গিয়ে কত হয়েছে? 6 হয়েছে। তাহলে আমরা গুণ করি, 25 আর এদিকে হচ্ছে 24। অঙ্কটা আরেকটা সংখ্যা এখানে দিয়েছে, কি দিয়েছে? দ্য রেজাল্টিং প্রাইস ইজ লেস দেন দ্য অরিজিনাল প্রাইস বাই 30। রেজাল্টিং প্রাইস বলছে বাই 30। দেখো এখানে অরিজিনাল প্রাইস মানে এটাকে আমরা অরিজিনাল, আমি ইনিশিয়াল নিউ ভাবছি, এটাকে অরিজিনাল ভাবছি। এটা অরিজিনাল, এটা না, এটা এখন যেটা ইনিশিয়াল সেটাই অরিজিনাল এখানে। তাহলে কত কমে গেছে? অরিজিনাল প্রাইসের থেকে কত কমে গেছে? মানে আগের থেকে কত কমে গেছে? 1 কমে গেছে। দেখো তোমার কাছে 1 কমে গেছে, ওদের কাছে কত লেস হয়ে গেছে? অরিজিনাল দেখো ওখানে লেখাই আছে দ্য রেজাল্টিং প্রাইস ইজ লেস দেন দ্য অরিজিনাল প্রাইস বাই 30। তোমার কাছে 1 কমে গেছে, মানে আমি এখানে দেখতে পাচ্ছি আমার অরিজিনাল প্রাইস থেকে 1 কমে গেছে, কিন্তু ওদের কাছে বলছে 30 কমে গেছে। তাহলে কত গুণ, কত টাইমস? আমি 1 দিয়ে 30কে ভাগ করে দেখি, 30 গুণ কমে গেছে। আচ্ছা যদি এটা 2 হতো তাহলে 2 দিয়ে 30কে ভাগ করলে 15 গুণ কমে গেছে ভাবতাম। কত গুণ? এটা 1 দিয়ে 30কে ভাগ করলে 30 গুণ। এবার যদি বলে যে তাহলে আগে ছিল কত, তা আগের সংখ্যাটাকে 30 দিয়ে গুণ করি আমি। তাহলে 30 আর 25 গুণ করলে 750, অর্থাৎ সংখ্যাটি ছিল 750। যদি বলতো এখন সংখ্যাটি হলো কত, তাহলে 24কে আমরা 30 দিয়ে গুণ করতাম, তখন হতো 720। কেমন? অর্থাৎ এগুলো ইনিশিয়াল নামেরই অঙ্ক, কিন্তু এগুলো আরেকটা সংখ্যা থাকবে, হয় আগেরটা বা পরেরটা, অথবা তাদের লাভ বা লস মিডিলটা দিয়েও আমরা এখানে করতে পারবো। কোশ্চেন নম্বর 5 পড়বো। দেখো, প্রাইস অফ অ্যান বুক ওয়াজ ফার্স্ট ইনক্রিজড বাই 20%। একটা বইয়ের দাম প্রথমে 20% বৃদ্ধি পেয়েছে, অ্যান্ড দ্য এগেইন ইনক্রিজ বাই 10%, আবার 10% বৃদ্ধি পেয়েছে। ইফ দ্য লাস্ট ইনক্রিজ প্রাইস বাই ₹198, দ্য অরিজিনাল প্রাইস ওয়াজ। দেখো একদম আগের অঙ্কের মতো, প্রথমে বৃদ্ধি পেয়েছে, পরে বৃদ্ধি পেয়েছে। আগে যেহেতু হ্রাস বৃদ্ধি ছিল, কিন্তু আমরা ইনিশিয়াল নয় করে দেখে নিই অঙ্কটা। তাহলে কি হচ্ছে? প্রথমে কত বৃদ্ধি পেয়েছে? প্রথমে 20% বৃদ্ধি পেয়েছে। দেখো প্রথমে 20% বৃদ্ধি পেয়েছে মানে 1/5 বেড়েছে, পরে 10% বৃদ্ধি পেয়েছে। 10% বৃদ্ধি পেয়েছে মানে এখানে 1/10 বেড়েছে। তো দেখি ইনিশিয়াল নাও, আমরা ইনিশিয়াল নাওতে দেখছি, ইনিশিয়াল নাও বলি বা অরিজিনাল নিউ যেই বলি, ইনিশিয়াল আর ফাইনাল। আমি এখানে টাইটেলটা দিতাম ইনিশিয়াল আর ফাইনাল। আগের অঙ্কে যেমন ইনিশিয়ালটা অরিজিনাল হয়েছিল, ফাইনালটা নাও হয়েছিল, কোনো ব্যাপার নেই। শুরুতে আর এখন 5-এ 1 বেড়েছে, 5 ছিল 1 বাড়িয়ে দিয়েছি, বেড়ে গেছে 6। 10 ছিল 1 বেড়েছে, 10 ছিল 1 বেড়ে গিয়ে এখানে 11 হয়েছে। চলো আমরা দেখি কি পরিবর্তন আসছে। 5 10 50, আর এখানে হচ্ছে 6 11 66। এখানে তো অবশ্যই বলেনি কত পার্সেন্ট বেড়েছে, অঙ্কেটা একটা ক্লু দিয়েছে, যেটা হচ্ছে ইফ দ্য লাস্ট ইনক্রিজ প্রাইস বাই ₹198, লাস্ট পর্যন্ত বেড়ে, লাস্ট যেটা বৃদ্ধি পেয়েছে 198, তো আমার লাস্টে বেড়ে কত হয়েছে? 50 থেকে লাস্ট পর্যন্ত বেড়ে কত হয়েছে? 666। ওদের কাছে দেখো 198 কত গুণ বা কত টাইমস, এটা দিয়ে ভাগ করো 3 গুণ।
এটা দিয়ে তোমরা পরে আস্তে আস্তে শিখে যাবে, অত মনে হতে পারে স্যার এটা দিয়ে কি করে 3 গুণ হলো, ভাগ করে দেখতে তো সময় লাগবে। তোমরা যখন এই তুলনামূলক প্রসেসগুলো করবে পরবর্তী সময় তোমরা এটা অসুবিধা হবে না। 66 দিয়ে 3 দিয়ে ভাগ করলে হয়ে যাচ্ছে, তাহলে কগুণ 3 গুণ। তাহলে বলেছে কোশ্চেনটা ছিল তো অরিজিনাল প্রাইস, তাহলে অরিজিনাল প্রাইস মানে আগে সেই প্রাইসটা কত ছিল, তাহলে একেও আমি 3 গুণ করবো। দেখো একে 3 গুণ করলে তখন অ্যান্সারটা আমার 150 দাঁড়াবে। কোশ্চেন নম্বর 6, out of his total income Raja spends 20% on house rent and 70% of the rest on household expense. If he saves rupees 6,000, what is his total income? দেখো এই অঙ্কটা আগের মতো একটু আলাদা, স্কেলগুলো অর্থাৎ টাইটেলগুলো একটু আলাদা হবে। এখানে আমি ইনকাম দেব, এখানে আমি এক্সপেন্স দেব মানে তার ব্যয়টা দেব, আর এখানে আমি দেব সেভ, সে তার ক টাকা সেভ করছে মানে বাঁচাচ্ছে। তো দেখো এখানে আমি যে ইনকামটা দেব এটা এই স্কেল থেকেই নেব 20% অন হাউস হোল্ড। তো 20% দেখো কিন্তু শুরু করছি 20%। দেখো 20% সে কি করছে, এই যে 20% হাউস রেন্ট, তো 20% মানে 1/5। তো তুমি লক্ষ্য করো 5 টাকায় 1 টাকা, যদি 5 টাকা ইনকাম হয় 1 টাকা সে হাউস রেন্টে দিয়ে দিচ্ছে, তাহলে বাঁচাচ্ছে ক টাকা, 4 টাকা। তারপর দেখো তার বলছে 70% and 70% অফ দ্য রেস্ট হাউস হোল্ড এক্সপেন্স। তার হাউস হোল্ড এক্সপেন্সে 70%, হাউস হোল্ডে কি হচ্ছে 70% মানে 7 10, 10 7 টাকা মানে 10 টাকার মধ্যে 7 টাকা খরচা করে ফেলছে, 10 টাকার মধ্যে 7 টাকা খরচা করে ফেলছে। তো দেখো তাহলে রয়েছে ক টাকা, 10-এ যদি 7 খরচা করে ফেলে তাহলে সেভ করছে 3 টাকা। তো আমি স্কেলগুলোকে গুণ করে করে রেখে দেবো। আমার একটা এখানে কি দিয়েছে, ইফ হি সেভ 6,000, দেখো আমার কাছে এখানে গুণ করে নাও, ইনকাম চলো ইনকাম 50 টাকা, খরচা করেছে কত, খরচা করেছে 7 টাকা, 7 থেকে 7, আর সেভিংস করেছে কত 3 4 12 টাকা। আমার কাছে সেভ করেছে, আমার কাছে জমিয়েছে ক টাকা 12 টাকা, ওদের কাছে দেখো 6,000 টাকা। কত গুণ, এখানে দেখো আমার কাছে 12 টাকা, ওদের কাছে 6,000 টাকা, 500 গুণ, 500 গুণ বাড়ছে মানে 500, এটা থেকে ভাগ করলে 500 গুণ হচ্ছে। সেটা আমার কাছে 12 টাকা জমাচ্ছে, ওদের কাছে 6,000 টাকা। তাহলে আমার কাছে ইনকাম যদি 50 টাকা হয় তাকেও তাহলে 500 দিয়ে গুণ করবো, 5 5 25 আর 3টে 0, অর্থাৎ এখানে দাঁড়াচ্ছে 25,000 টাকা অ্যান্সার। তবে অঙ্কটা আবার একবার বলে দিই, এই অঙ্কগুলো যখন ইনকাম খরচা এবং তার জমানো থাকবে 3টে স্কেল করবে, করে এইগুলো এইভাবে দেবে তোমরা। মানে 20% ইনকাম 20% খরচা করছে মানে 5-এ 1 টাকা খরচা করে দিচ্ছে, তাই 5-এ 1 টাকা খরচা করে দিচ্ছে, জমাচ্ছে 4 টাকা। 70% ইনকাম মানে 7-এ 10 টাকা খরচা করছে মানে 10-এর মধ্যে 7 খরচা করছে, 3 টাকা জমছে। তাহলে কি হচ্ছে, এইভাবে আমরা এই অঙ্কটা স্কেল সাজালাম, তোমরা এইভাবে অঙ্কটা করবে। তো 7-এরটা দেখো, 7 নম্বর প্রশ্ন, এ বিজনেসম্যান স্পেন্ডস 40% of his monthly salary on food and 1/3 of the remaining transport. If he saves rupees 12,000, then find his monthly salary. একই বিষয়টা দাঁড়িয়ে যায় দেখো, অর্থাৎ প্রথমে 20% খরচা করে সে তার ইনকামের 40% খরচা করেছে খাবার জন্য, এবং 1/3 খরচা অবশিষ্ট 1/3 খরচা করেছে ট্রান্সপোর্টের জন্য, এবং সে 12,000 টাকা জমিয়েছে। তাহলে তার মান্থলি স্যালারি মানে ইনকামটা কত ছিল। তো আমরা সেই একই স্কেল এখানে টানবো, এখানে দেবো ইনকাম, এখানে দেবো এক্সপেন্স, আর এখানে দেবো সেভ। দেখো ইনকাম, তার খরচা এবং তার জমানো। তো আমি এখানে দেখো প্রথমে বলেছে তার ফুডিংয়ের জন্য, ফুডিংয়ের জন্য কত, ফুডিংয়ের জন্য 40%। তো 40% মানে তুমি জানো 40% মানে হচ্ছে 2/5। তারপর কি বলেছে, বাকিটা বলেছে হচ্ছে অবশিষ্টের 1/3 ট্রান্সপোর্টের জন্য। তো দেখো এখানে পার্সেন্টেজ দিলে আমাদের তো সুবিধা করেই দিয়েছে, 1/3 মানে তো বলেই দিয়েছে 1/3 মানে 33 গুণ 1/3%। এখানে যদি 33 গুণ 1/3% দিতাম 1/3 আমি নিতাম। এখানে যেহেতু পার্সেন্টেজ বলে দেয়নি, বলেছে 1/3 খরচা করেছে ট্রান্সপোর্টের জন্য, তো আমি এই ভগ্নাংশটা তো পেয়েই গেলাম এখানে 1/3। তাহলে এটা দেখো কি দাঁড়াচ্ছে, ফুডটা 5-এ 2 খরচা করেছে মানে 5 টাকার ইনকামে 2 টাকা খরচা করেছে, তাহলে জমিয়েছে কত টাকা, 3 টাকা। তাহলে ট্রান্সপোর্টে কি 3 টাকা ইনকামের মধ্যে 1 টাকা খরচা করেছে, জমিয়েছে ক টাকা, জমিয়েছে হচ্ছে 2 টাকা। তো এখানে কি, এখানে দেখো ইনকামটা দেখো 3 মানে স্যালারি বা ইনকাম বলতে পারো, এখানে 15
এখানে খরচা করেছে 2 1 2 আর 3 দুগুণে 6 টাকা। কি ক্লু দিয়েছে? এখানে বলেছে 12,000 টাকা তিনি জমিয়েছেন, আমার কাছে 6 টাকা, ওদের কাছে 12,000 টাকা। দেখো আমার কাছে 6 টাকা, ওদের কাছে 12,000 টাকা, তাহলে কগুণ? এখানে 6 দিয়ে গেল 2, তার মানে 2,000 গুণ। কাকে চাইছে? তার স্যালারি বা ইনকাম, তাহলে তাকে 2,000 দিয়ে গুণ করো, তাহলে হচ্ছে 30,000 টাকা। এই অঙ্কের সুবিধা কি জানো? এখানে হচ্ছে যদি বলতো তার খরচা কত হয়েছে মাসে, তখন 2কে আমি 2,000 দিয়ে গুণ করে 4,000 টাকা খরচা হয়েছে, তখন আমরা এটা এইভাবে করতাম। কোশ্চেন নম্বর 8, a man spends 75% of his income, অর্থাৎ এক ব্যক্তি তার 75% তার ইনকামে খরচা করে। হিজ ইনকাম ইনক্রিজ বাই 20%, তার যদি ইনকাম 20% বৃদ্ধি পায়, অ্যান্ড হি ইনক্রিজড হিজ এক্সপেন্ডিচার বাই 20%, এবং সে তার খরচাটাও আরও 20% বাড়ায়, হিজ সেভিংস উইল বি ইনক্রিজড বাই, তাহলে তার ক টাকা সেভিংস, কত পার্সেন্ট সেভিংস বাড়বে? এই অঙ্কটা একটু আলাদা। তাহলে দেখো আমি এরকম টানবো কোশ্চেন নম্বর, এটা হচ্ছে কোশ্চেন নম্বর 8 আসছে। তো কোশ্চেন নম্বর 8-এ আমি যেটা দেখব যে এখানে ইনকাম, এখানে এক্সপেন্ডিচার মানে খরচা, এখানে সেভিংস। তো ইনকামটা দেখো এখানে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে ইনকামটা 100 ধরে করবে। কেন 100 ধরে করবে? কারণ এখানে ওই ভগ্নাংশের পার্সেন্টেজটা দেবে না, এই জন্য দেবে না। কোন অঙ্কগুলো দেবে না? যখন যে অঙ্কগুলো বলা হবে যে তার ইনকামটাও বাড়ানো হলো, তার খরচাটাও বাড়ানো হলো, বা খরচা কমানো হলো, ইনকাম বাড়ানো হলো, এই যে ইনকাম বাড়ানো খরচা কমানো এই সব বিষয়গুলো যখন বলবে, তখন কিন্তু অঙ্কগুলো এই ধরনের স্কেলে করবে, ভগ্নাংশে আসার প্রয়োজন নেই। ইনকামটাকে আমি 100 ধরলাম এখানে, তার সঙ্গে দেখো কত পার্সেন্ট সে খরচা করে, 75% খরচা করে। তো স্বাভাবিকভাবে 100-র মধ্যে 75% খরচা করলে মানে 75 খরচা করছে, তাহলে ক টাকা জমাচ্ছে, সে সেভ করছে ক টাকা? 25 টাকা। এবার বাড়ছে, দেখো ইনকাম কত বাড়ছে? 20%। তো তুমি জানো 100 থেকে যদি 20% বাড়ে, 120% বেড়ে কত হবে? 120। খরচাও সে কত বাড়াচ্ছে? এক্সপেন্ডিচার বাই 20%, ইনক্রিজড হিজ এক্সপেন্ডিচার বাই 20%, সে তার খরচাটাও বাড়াচ্ছে 20%। তো 20% তোমরা আলাদা করে কাটাকুটি করে দেখে নিতে পারো। তা আমি বলি 75 দ্বিগুণে 15, এই 150 মানে 15, তো মানে 75 ইন্টু 20/100, এইভাবে যদি তুমি করো তাহলে হচ্ছে 25 দিয়ে কাটলে 3, 25 দিয়ে কাটলে 4, 4 দিয়ে কাটলে 4, 4 দিয়ে কাটলে 4, মানে কি আসছে? 3 4 12, এখানে দেখো 25 দিয়ে কাটলে 3, 4, 4 দিয়ে কাটলে 5, তাহলে 3 5 15, 15 বাড়ছে। বা আমি শর্টকাটে যেটা বললাম 75 দ্বিগুণে 150, নিশ্চয়ই 75-এ 150 নয় 15, তাহলে 15 বাড়িয়ে কত হলো? 90। এবার তুমি দেখো আগে এই সেভ করছিল ক টাকা? দেখো আগে সেভ করছিল 25 টাকা, এখন দেখো 120 থেকে আগে 100 ইনকাম বেড়ে 120, খরচা বেড়ে 90 হয়েছে, তাহলে ক টাকা সেভ হচ্ছে? এখন সেভ হচ্ছে, দেখো দেখলে বুঝতে পারবে, এখন সেভ হচ্ছে 30 টাকা। এই দেখো এটা একটা বাদ দাও, ইনকাম আর খরচা বাদ দাও, 30 টাকা। তাহলে কত পার্সেন্ট বাড়লো? আগে দেখে নাও কত বাড়লো? 5 বাড়লো। কত পার্সেন্ট বাড়লো? আমি কি শিখিয়েছি যে যার ওপর বাড়বে তা আগের ওপরই তো 5 বেড়েছে, তাহলে 25-এর ওপর 5 ইন্টু 100, 25-এর ওপর 5 ইন্টু 100, তাহলে আমি যদি কাটি 25 দিয়ে এখানে 4, অর্থাৎ 20% তার সেভিংসটা বৃদ্ধি পেল। কোয়েশ্চন নম্বর 9 দেখো, এ টিচার received a monthly salary of rupees 18,000 in the month of June, 20% more than his salary of May, অর্থাৎ বলছে একটি শিক্ষক সে জুন মাসে 18,000 টাকা উপার্জন করে, যেটা কিনা তার মে মাস অর্থাৎ আগের মাসের কথা এখানে বলেছে, মে মাসের থেকে 20% বেশি। হোয়াট ওয়াজ হিজ স্যালারি ইন মে? তো দেখো 20% বেশি, 20% বেশি, বুঝতেই পারছো 20% মানে হচ্ছে 1/5। তো এটা হচ্ছে জুন, এটা হচ্ছে মে, তার মানে 5-এ 1 বেশি। 5-এ 1 বেশি মানে কি দাঁড়াচ্ছে? যে 5 ছিল 1 বেশি হয়ে গেছে, এখন হয়েছে, এখন মানে জুন মাসে 18,000 টাকা, 5-এ 1 বেশি হয়ে গেছে। তাহলে আগে কম ছিল, তাহলে আগে 5 ছিল, এখন 1 বেশি হয়ে কত হলো? এখন 6 হলো। তো দেখো এখন আমি 6 টাকা ইনকাম করছি, ওদের কাছে বলছে, দেখো ওরা বলছে ওর স্যালারি হচ্ছে জুন মাসে 18,000 টাকা, তাহলে কগুণ? এটা হচ্ছে 3,000 গুণ। তাহলে মে মাসের স্যালারিটাও আমি 3,000 গুণ করব। মে মাসের স্যালারি 3,000 গুণ করলে কত হবে? তখন অ্যান্সার 15,000 টাকা আসবে। আবার বুঝিয়ে দিই, 20% বৃদ্ধি পেয়েছে,
বলছে একটা টিচার স্যালারি পাচ্ছে 18,000 টাকা, যেটা কিনা মে মাসের থেকে 20% বেশি। তার মানে কি দাঁড়াচ্ছে, মে মাসে 20% বেশি মানে কি, মে মাসে যদি যার থেকে বলবে, আমি আগের দিনই ক্লাসে বলেছি, যার থেকে বলবে তাকে তাকে নিচেরটা ধরবে মে মাসের থেকে। তার মানে মে মাসটাই হচ্ছে এখানে 5, তার থেকে 1 বেশি কি জুন মাসে, তার মানে 1 বেশি মানে 6। তাহলে 5 মে মাসে, জুনে হচ্ছে 6। তাহলে আমি কি দেখলাম যে জুন মাসে আমার কাছে 6 টাকা, ওদের কাছে 18,000 টাকা। তাহলে মে মাসটাও 5 কত গুণ, এটা 3,000 গুণ। তাহলে মে মাসটাও 5 টাকা আমি 3,000 গুণ করবো, তার মানে মে মাসের স্যালারিটা আমার 15,000 টাকা ছিল। 10 নম্বর কোশ্চেন, রাহুল স্পেন্ডস 23% of his income on house rent, 22% on children education, 10% in insurance policy and 12% in other expense, and saves rupees 10,230. What is his total income? এখানেও আমাদের সেই বিষয়টা একই আসবে, ইনকাম, এক্সপেন্স আর সেভ। দেখো ইনকাম, এক্সপেন্স আর সেভ, তো আমি বলেছি যে এখানে ইনকাম, এক্সপেন্স, সেভ, আমি এই ধরনের ইনকামগুলো যখন সেভটা আলাদা করে দিয়ে দেবে আমাদের কাছে, তাহলে আমি দেখছি কি যে সে কি কি খাতে ইনকাম করছে, খরচা করছে। 23% হাউস রেন্ট, তাহলে হাউস রেন্ট আমি যদি এখানে দেখি 100% ইনকাম মানে 100 ইনকাম ধরলাম, হাউস রেন্টে 23। তারপর বলেছে চিলড্রেন এডুকেশনে 22। তারপর বলেছে 10% তার হচ্ছে ইন্স্যুরেন্স পলিসি, এর সঙ্গে আরও একটা আমি যোগ দেবো, সেটা হচ্ছে 12% আদার্স এক্সপেন্স, অন্যান্য খরচা তার 12%। তাহলে দেখো 100, এখানে আমি এই অঙ্কটা এইভাবে কেন করতে হচ্ছে, কারণ সে এখানে অবশিষ্টের কিছু বলেনি। যখন অবশিষ্টের এত পার্সেন্ট বলবে তখন আমরা ভগ্নাংশেরও করতে পারি। এখানে বলেছে তার ধরো 100% ইনকাম আছে, তার এত পার্সেন্ট সে কি করছে, সে ব্যয় করেছে। তো আমি দেখে নিই ব্যয়টা কত পার্সেন্ট হচ্ছে, 23, 22, 45, 10, 55, 55, 12, 67%। তাহলে আমি দেখছি 67% ব্যয় করেছে। তাহলে সেভ করেছে কত, 100 ইনকাম, 67 ব্যয়, সেভ করেছে কত, তাহলে সেভ করেছে 33%, সেভ করেছে 33%। তো তাহলে 33% যে সেভ করেছে, ওখানে সেভ কত বলেছে, 10,230 টাকা। আমার কাছে 33 টাকা, ওদের কাছে 10,230 টাকা। তাহলে এটা দিয়ে ভাগ করবো, এটা দিয়ে যদি আমি ভাগ করি তাহলে দেখবো 310 গুণ। এটা দিয়ে তোমরা ভাগ করে নেবে, আস্তে আস্তে তোমরা এটা শিখে যাবে, খুব তাড়াতাড়ি করতে পারবে। তাহলে 10 গুণ কাকে চাইছে, খরচাটা চাইলে খরচাকে 3 মারবো, ইনকাম চাইলে ইনকামকে 3 মারবো। বলেছে এখানে হোয়াট ইজ হিজ টোটাল ইনকাম, তাহলে তার ইনকামটা কত, তাহলে অবশ্যই আমরা এখানে 3 মারছি, 310 গুণ, তাহলে 310 আর 2 শূন্য, তার মানে 31,000 টাকা তার ইনকাম ছিল। পরবর্তী প্রশ্ন 11 নম্বর, এ ম্যান স্পেন্ড 24% of his income on house rent, 25% of remaining on children education, 1/3% of remaining his insurance policy, and 50% of remaining in other expense. If he spends 11,780 on children education and insurance policy together, what is the total income? এই অঙ্কটা একটু ভিন্ন ক্যাটাগরি। কেন বলছি, কারণ সে এখানে অবশিষ্ট বলেছে, এখানে ফ্র্যাকশন ধরে করা যায়, কিন্তু এখানে বলেছে দেখো এক ব্যক্তি তার উপার্জনের 24% বাড়ি ভাড়া দিচ্ছে, 25% শিশুর সে তার বাচ্চার পড়াশোনার কাজে লাগাচ্ছে, 33.13% অবশিষ্ট 33.13% কি করছে, ইন্স্যুরেন্সে দিচ্ছে, এবং অবশিষ্টের 50% সে অন্যান্য খাতে খরচা করছে। তাহলে সে দেখছে তার খরচাটা কিসের খরচা, এই যে 11,780 টাকা খরচা হচ্ছে শিশু তার ছেলে মেয়ের পড়াশোনা এবং ইন্স্যুরেন্স পলিসিতে। তাহলে তার ইনকাম কত, এখানে দেখো তার পুরো খরচাটাও দিয়ে দেয়নি, পুরো সেভিংসটাও দিয়ে দেয়নি, খরচার কিছু নির্দিষ্ট খরচার কথা বলেছে, তখন কিন্তু 100 ধরে ক্যালকুলেশন করতে হবে। কিরকম, আমি ওপর থেকে এটা করে দেখাচ্ছি তোমাদের। দেখো ধরো 100 থেকে, একই ব্যাপার, এটা আলাদা কিছু নয়। 100 থেকে আমি কি করলাম, প্রথমে কি খরচা করলো, প্রথমে দেখো 24% খরচা করলো বলে আমি মাইনাস দিচ্ছি। 24% কি করলো, এটা 24% সে হাউস রেন্টে খরচা করেছে, আমি এখানে দিয়ে দিচ্ছি 124% মানে কত, 124% কত হয়, 24 হয়। চলো থাকে কত, থাকে হচ্ছে এখানে থাকে হচ্ছে 76। আবার এই 76 থেকে
সে আবার কত পার্সেন্ট, সে আবার 25% সে কি করছে, চাইল্ড এডুকেশন, চাইল্ড এডুকেশনে 25% ব্যয় করছে, ওই জন্য মাইনাস দিচ্ছি। 25% মানে 1/4, তো 76 ইন্টু 1/4 তার মানে হচ্ছে 19, তাহলে হচ্ছে 76-এ 25% মানে কত, এখানে হচ্ছে 19 টাকা খরচা করছে, তাহলে তাহলে কি থাকছে, তার কাছে থাকছে হচ্ছে 57 টাকা। আবার এটা থেকে সে কি করছে, এটা থেকে সে দেখো আবার 33.13% ইন্স্যুরেন্স পলিসিতে দিচ্ছে 33.13%। তো 33.13% মানে হচ্ছে 1/3, তো 57কে যদি আবার দেখো 57কে 1/3 দিয়ে যদি আমি গুণ করি তাহলে 19, আবার 19, তার মানে কি আবার 19 টাকা সে দিচ্ছে ইন্স্যুরেন্স পলিসিতে, তাহলে থাকছে কত, 38 টাকা। এবার এখান থেকে আবার 50% আদার্স এক্সপেন্সে ইউজ করছে 50%, তো 50% আবার বাদ দিয়ে দাও, তো এখান থেকে যদি 50% বাদ দিয়ে দাও তাহলে কি হচ্ছে 19 আবার বাদ হয়ে যাবে, 50% মানে 1/2, তো 38-এর 1/2, তাহলে হচ্ছে আবার 19 বাদ দিলে কত থাকে, 19ই পড়ে থাকে আমার কাছে, 19 বাদ দিলে 19ই পড়ে থাকে। তাহলে কি বলেছে এখানে, এখানে বলেছে চিলড্রেন এডুকেশন অ্যান্ড ইন্স্যুরেন্স পলিসিতে সে খরচা করছে 11,780 টাকা। তো আমরা দেখে নিই ইন্স্যুরেন্স পলিসি আর চিলড্রেন এডুকেশন বা চাইল্ড এডুকেশন আমার কাছে কত খরচা, দেখো আমার কাছে খরচা হচ্ছে, আমার কাছে এই যে চাইল্ড এডুকেশন আর ইন্স্যুরেন্স পলিসি আমার কাছে কত খরচা হচ্ছে, 19 38 টাকা যদি যোগ দিই, ওদের কাছে কত 11,780 টাকা। দেখো আমার কাছে 19 এই দুটো মিলে 38 টাকা, ওদের কাছে 11,780 টাকা, কত গুণ, 310 গুণ, এটা দিয়ে ভাগ করবে 310 গুণ। তাহলে তার কি বলেছে, তার ইনকামটা কত, তো আমি দেখো 100 থেকে ইনকাম শুরু করেছি, তাহলে তাকেও আমি 310 গুণ দেবো, তাহলে হচ্ছে 310 আর দুটো শূন্য, এখানেও আমরা অ্যান্সারটা 31,000 পাচ্ছি। 12 নম্বর প্রশ্ন দেখো, এ ফ্যামিলি স্পেন্ড 1/2% of his salary on item of daily use and 30% of the remainder on house rent. After that he has left rupees 14,700. How much is his salary? তো দেখো এখানে ইনিশিয়াল আর এখানে ফাইনাল, বা তুমি যাই বলো ইনকাম আর আছে একই ব্যাপার। তো আমার দেখতে পাচ্ছি এখানে 12.5% কি হচ্ছে ডেলি ইউজেস, 12.5%, তো 12.5% মানে হচ্ছে 1/8, তো 1/8 মানে 8 টাকায় 1 টাকা ব্যয় করে দিচ্ছে, তাহলে আছে ক টাকা, এটা সেভ ভাবতে পারো, সেভিংস একই ব্যাপার, 8 টাকা 1 টাকা খরচা করে ফেলছে, তাহলে আছে 7 টাকা। তারপর দেখো হাউস রেন্টে কি করছে 30%, তাহলে হাউস রেন্ট 30%, তাহলে 30% হাউস রেন্ট করছে, মানে 30% মানে 3/10, তো তার মানে কি হচ্ছে 10 টাকায় 3 টাকা ব্যয় করে দিচ্ছে, সেভ করছে, বা ফাইনালি আছে ক টাকা 7 টাকা। তো দেখি 8-10-এ 80, 7-7-এ 49। এখন প্রশ্নটা কি বলছে যে তার কাছে পড়ে আছে 14,700 টাকা, তো আমার কাছে পড়ে আছে কত, এখানে পড়ে আছে 49 টাকা, ওদের কাছে 14,700 টাকা, তাহলে কত গুণ, এটা দেখে ভাগ করলে 147 মানে 300 গুণ। কি চাইছে, হাউ মাচ হিজ স্যালারি, তার স্যালারি কত, একেও 300 গুণ করি, তাহলে হচ্ছে 24,000 টাকা, তার স্যালারি হবে 24,000 টাকা। কোয়েশ্চেন নম্বর 13 দেখো, রিতা স্পেন্ডস 20% of his income on household expenditure. Out of remaining 25% expend on children education, 50% on transport, 50% on medicine and 10% on entertainment. Now left rupees 9,800. What is his monthly income? দেখো এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমি আবার বলছি এখানে ফ্র্যাকশন ধরেও করতে পারো, কিন্তু যেহেতু এখানে তার কোনো একটা নির্দিষ্ট জিনিস বলে দিয়েছে, এখানে যেমন বলেছে তার কাছে অবশিষ্ট, আমি এটা 100 ধরেও তোমাদের করে দেখাচ্ছি। ধরো এখানে 100, প্রথমে তার ইনকাম ছিল 100, তা থেকে কি করেছে 20% সে খরচা করেছে হাউস হোল্ড, 20% খরচা করেছে মানে 20 খরচা হয়ে গেছে,
এই হাউস হোল্ডে সে 20 খরচা করে ফেলেছে, তাহলে আছে 80। তারপর কি করেছে, তারপর আউট অফ রিমেইনিং 25% এক্সপেন্ড অন চাইল্ড এডুকেশন 50%। আচ্ছা, এই যে 80-80-র মধ্যে একেবারে সরাসরি যেটা খরচা করেছে সেটা হচ্ছে 25% প্লাস 15% প্লাস 10%। দেখো তাহলে হচ্ছে কত, 25%, 15, এখানে 40, 55 10 65%। তো 80-র 65% কত হয়, 52 হয়, 52। তাহলে এ থেকে আমি তাহলে কি দাঁড়ায়, তাহলে আছে কত, 52 বাদ দিলে তাহলে হচ্ছে আছে 28। আমার কাছে 28 টাকা পড়ে আছে, ওদের কাছে কত পড়ে আছে, 9800 টাকা। আমার কাছে 28 টাকা, ওদের কাছে আছে 9800 টাকা পড়ে আছে। আমার কাছে 800 টাকা, ওদের কাছে 9800 টাকা। তো দেখো, তো আমরা এখানে কত টাইমস আরেকবার করে দেখবো, 15% মিলিয়ে দিই, 15%, 25% স্পেন্ড, 15% চাইল্ড এডুকেশন, 15% মেডিসিন, 10% এন্টারটেনমেন্ট। ঠিক আছে, আমাদের 65%, তার মানে এটা হচ্ছে আমাদের 52 টাকা খরচা হয়েছে। চলো এবার আমরা একটা দেখি, আমার কাছে 28 টাকা পড়ে আছে, লেফট 28 টাকা, ওদের কাছে 9800 টাকা। এটা দিয়ে ভাগ করলে হবে 350 গুণ। তোমরা এটা ভাগ করে দেখে নেবে। তাহলে এটাকেও আমরা 350 গুণ, ইনকামটাও আমরা 350 গুণ করব। তাহলে দাঁড়াবে 350 আর 2 শূন্য, 35,000 টাকা অ্যান্সার হবে। দেখো এবার 14 নম্বর প্রশ্ন, এ ম্যান স্পেন্ড 80% অফ হিজ ইনকাম উইথ অ্যান ইনক্রিজ ইন কস্ট অফ লিভিং, হিজ এক্সপেন্ডিচার ইনক্রিজ বাই 37.5% and his income increased by 35%. What is the net increase? দেখো এই ধরনের অঙ্কের আগেও আমি করেছি বা তোমরা দেখেছো, আজকের ক্লাসেই হয়েছে এই অঙ্কগুলো। তো দেখো আমি এখানে বলেছে তার ইনকাম বাড়ছে, খরচা কমছে, এই ধরনের কিছু ব্যাপার আছে। সেভিংসটা কত বাড়বে চাইছে, তাহলে ইনকাম, এক্সপেন্ডিচার মানে খরচা আর সেভিংস। দেখো আমি এখানে কি করব, ধরো ইনকাম আছে, এখানে বলেছে তার 80% সে খরচা করে, সে যা ইনকাম করতো 80% খরচা করে। আর কি করে, তার ইনকামটা যদি, তার খরচা যদি 37.5% বেড়ে যায় আর ইনকামটা যদি 35% বেড়ে যায় তাহলে তার জমানো অর্থাৎ সেভিংসটা কত শতাংশ বাড়বে। তো আমি এখানে দেখব যে জিনিসটা 100 ইনকাম, 80% খরচা করে, তাহলে বুঝতেই পারছো 20 সেভ করবে। এবার ইনকাম কত বাড়ছে, ইনকাম বাড়ছে হচ্ছে 35, আমি প্লাস দিচ্ছি, প্লাস 35%। তো 35% মানে 135 হয়ে যাবে। আর এটা কত পার্সেন্ট বাড়বে, এটা দেওয়া আছে দেখো 37.5%। তো 80 37.5% মানে 37.5% মানে 3/8। তো 80 × 3/8 মানে 30 বাড়লে কত হবে, 110। তো এবার দেখো তাহলে এখন কত হলো, আগে 20 টাকা সেভ হচ্ছিল, এখন কত টাকা সেভ হচ্ছে দেখো, এখন হচ্ছে কত, এখন আগে 20 টাকা সেভ হচ্ছিল, এখন হচ্ছে 25 টাকা সেভ হচ্ছে। তাহলে কত টাকা বাড়ছে সেভ, 5 টাকা সেভ বাড়ছে সেভিংসটা। তাহলে কত পার্সেন্ট বাড়ছে, আমি বলেছি আগে ছিল 20, তার উপর 5 বেড়েছে, ইন্টু 100, তাহলে হচ্ছে 20 দিয়ে কাটলে 5, তার এটার অ্যান্সার হবে 25%, অর্থাৎ তার সেভিংসটা 25% বাড়বে। কোশ্চেন নম্বর 15 দেখো, অমল স্পেন্ডস 75% of his income and saves the rest his income. If his income increased by 40% and he increased his expenditure by 36%, then the increase is in savings. তাহলে দেখো আবার সেই ইনকামের বৃদ্ধি, খরচার বৃদ্ধি এবং সেভিংসের বৃদ্ধি, এই জিনিসগুলো এখানে চাইছে, এখানে দেয়া আছে। সেক্ষেত্রে আমরা স্কেলটা সেরকম করব, এখানে ইনকাম রাখবো, এখানে এক্সপেন্ডিচার রাখবো মানে খরচা রাখবো, এখানে সেভিংস রাখবো। তো দেখো ইনকামটা 100 ধরলাম, সে কত খরচা করতো, 75 খরচা করতো, তাহলে জমা তো কত 25,
এখন তার ইনকাম কত বাড়ছে? এখন তার ইনকাম ইনক্রিজ বাই 40%। 40% বাড়িয়ে দাও। তোমরা জানো 100-র মধ্যে 40% বাড়লে 140 হয়, 140 হয়। আর এখানে কত বাড়ছে? তার এক্সপেন্ডিচার বাড়াচ্ছে সে 36%। তো 36%, 75-এর 36%, 36% মানে হচ্ছে 9-এর 25। তাহলে 75 ইন্টু 9-এর 25, 25 দিয়ে কাটলে 3, তাহলে 3 9 27 বাড়ছে। 25-এ 27 বাড়লে কত হবে? 102 হবে। তাহলে দেখো এখন কত সেভ করছে, এই দেখো এখন সে সেভ করছে, দেখে নাও 38 টাকা। আগে সেভ করছিল 25 টাকা, এখন 38 টাকা। তাহলে কত তার সেভটা, কত সেভিংসটা কত বাড়লো দেখো, 25 থেকে 38, তাহলে বাড়লো হচ্ছে 13 টাকা। 13 টাকা বাড়লো, কত শতাংশ বাড়লো? তা আগে ছিল, আগের ওপর 13 টাকা, আগে 25 ছিল তার ওপর 13, তাহলে 25-এর ওপর 13 ইন্টু 100, তাহলে 25 দিয়ে যদি কাটি তাহলে হচ্ছে 52%। অর্থাৎ তার সেভিংসটা বাড়লো 52%।